আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে তোমার বেসিক স্কিল কেমন, তুমি তো আইএলটিএস পরীক্ষা দিতে চেষ্টা করতেছো, বা তুমি ভাবতেছো আইএলটিএস পরীক্ষা দেবে, তাহলে তোমার বেসিক স্কিলটা ভালো কিনা। আবার অনেকে বলে আমার বেসিক স্কিল মোটামুটি ভালো, আমার কি উচিত হবে এখন আইএলটিএস কোর্স করে আইএলটিএস এক্সাম দিতে দেওয়াটা। এরকম বিভিন্ন কথাগুলো কিন্তু আমরা শুনে থাকি। তো আসলে মূলত বেসিক স্কিলটা কি, এবং বেসিক স্কিলটা না থাকলে আমাদের কি কি প্রবলেমগুলো হয়, আর সেই বেসিক স্কিলটা আমরা কিভাবে অর্জন করতে পারি, সেই সম্পর্কে আমি আজকে মূলত আলোচনা করব। তো চলুন তবে শুরু করা যাক। হোয়াট ডু ইউ মিন বাই বেসিক স্কিলস অফ ইংলিশ? ইংলিশের বেসিক স্কিল বলতে তুমি কি বোঝো? বেসিক স্কিল এক্সপ্রেস such experience and knowledge that assist you to make error-free English sentences. বলতেছে বেসিক স্কিল হচ্ছে ওই ধরনের এক্সপিরিয়েন্স অথবা নলেজ যা আপনাকে সহযোগিতা করবে কি করতে, এরর ফ্রি ইংরেজি বাক্য তৈরি করতে। ইফ ইউ নো হাউ টু মেক ইংলিশ সেন্টেন্সেস উইদাউট এনি মিস্টেক, যদি আপনি জানেন কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয় কোনো ভুল ছাড়া, ইউর বেসিক স্কিল ইজ ওয়েল, তাহলে আপনার বেসিক স্কিলটা ভালো আছে। অ্যান্ড ইফ নট, এবং আপনি যদি না জানেন, তাহলে ইউর দিস স্কিল ইজ নট ওয়েল, তাহলে আপনার এই স্কিলটা ভালো নেই। সো আস্ক ইউরসেলফ ওয়েদার ইউ ক্যান মেক ইংলিশ সেন্টেন্সেস উইদাউট এনি মিস্টেক। সো আপনি আপনার নিজকে জিজ্ঞাসা করুন, আপনি কি কোনো ভুল ত্রুটি ছাড়া ইংরেজিতে বাক্য তৈরি করতে পারেন নাকি পারেন না। ঠিক আছে, যদি পারেন তাহলে আপনার বেসিক স্কিল ভালো আছে, আর যদি আপনি না পারেন তাহলে ধরে নেবেন যে আপনার বেসিক স্কিলটা ভালো নেই। I will recommend you not to go for doing IELTS course without having such skill. আমি রিকমেন্ড করব এই ধরনের স্কিলটা ছাড়া আপনি আইএলটিএস কোর্স করতে যাবেন না। কেন যাবেন না আমি এটা এখনই বলতেছি, যে ওয়াই ডাজ দিস স্কিল নিড ফর আইএলটিএস ক্যান্ডিডেট। আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য এই স্কিলটা কেন প্রয়োজন হবে। দেখুন, মূলত আইএলটিএস কোর্সটা হচ্ছে একটু কিছুটা অ্যাডভান্স লেভেলের কোর্স, আর বেসিক হচ্ছে বেসিক লেভেলের কোর্স। বেসিক স্কিলটাতে যেটাকে বোঝায় সেটা হলো আপনি সঠিকভাবে বাক্য তৈরি করতে পারেন কিনা, এটা ছোট ছোট বাক্যগুলো আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন কিনা। যদি আপনি এটা না পারেন, তাহলে অ্যাডভান্স লেভেলে যে পড়াশোনাগুলো করা হয় সেখানে গিয়ে আপনি কিভাবে পারবেন। কারণ সেখানে আপনাকে পড়ানো হবে আইএলটিএস এক্সামটা আপনি কিভাবে দিলে, আপনি কিভাবে প্রিপেয়ার হলে আইএলটিএস এক্সামের জন্য আপনি ভালো করবেন, ওই বিষয়গুলো আপনাকে সেখানে শেখানো হবে মূলত। কিন্তু আপনাকে শেখানো হবে না যে কিভাবে বাক্য তৈরি করতে হয়। ঠিক আছে, যেমন আপনি যদি কিভাবে বাক্য সঠিকভাবে তৈরি করতে না হয়, তাহলে আপনি যেটা না পারেন, তাহলে আপনার পক্ষে কিভাবে সম্ভব হবে ইংলিশের যে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 তে যে এসে লিখতে হয় সেটা আপনি কিভাবে লিখবেন। সেখানে তো আপনাকে হাতে ধরে শিখাবে না যে ভাই এভাবে বাক্য লিখতে হয়, এটা তো শিখাবে না। সেখানে শিখাবে মূলত আপনি কিভাবে সুন্দরভাবে এই রাইটিং টাস্কটা সঠিকভাবে সুন্দরভাবে আপনি কি উপস্থাপন করতে পারেন। সেখানে আপনি কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবেন, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন, সেখানে আপনি কিভাবে প্যাসিভ ভয়েস ইউজ করবেন, কিভাবে আপনি প্যারাফ্রেজিং ইউজ করবেন, কানেক্টিভ ইউজ করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনাকে শেখানো হবে। কিন্তু আপনাকে এটা শেখানো হবে না যে এই সেন্টেন্সটা এভাবে তৈরি করতে হয়, তাই নয় কি। আবার ঠিক সেমভাবে আপনি যদি এই বেসিক ধারণাগুলো যদি আপনার না থাকে, তাহলে আপনি ইংলিশে স্পিকিং কিভাবে করবেন। ইংলিশ স্পিকিং যে মডিউলটা রয়েছে আইএলটিএস সেখানে তো আপনাকে শেখানো হবে যে কিভাবে কথা বললে আপনি খুব স্মার্টলি আপনি কথা বলতে পারেন, কিভাবে কথা বললে আপনি আহ, ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে আইএলটিএস শেখাবে, কিন্তু আপনাকে তো শেখাবে না কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, তাই নয় কি। ঠিক সেমভাবে রিডিং এবং লিসনিং এর ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। আপনি যদি এই বেসিক বিষয়গুলো না জানেন, তাহলে আপনার পক্ষে আসলে রিডিং পেজের সলিউশন করা আপনার পক্ষে সম্ভব হবে না। ঠিক সেমভাবে লিসনিংয়ের যেই ইটা আছে, মডিউলটা আছে, সেখানে যে লিসনিংয়ের অডিওগুলো আপনাকে শোনানো হবে, সেগুলো শুনে শুনে আপনি কিছু বুঝতে পারবেন না, কারণ আপনার বেসিক বিষয়গুলোই নেই। ঠিক আছে, অনেকেই বলবে যে বেসিক স্কিল লাগে না, বেসিক ছাড়াই আপনি সরাসরি আইএলটিএস পড়ে পেলেন, ভালো কিছু করতে পারবেন। আমি বলবো এটা আসলে একটা ভুল ধারণা। কারণ ইতিমধ্যে আমার কাছে, আমার সাথে অনেকেই কথা বলেছে, অনেকেই এসেছে হতাশ হয়ে। ওনারা ওই যে অনেকের কথা শুনে আইএলটিএস কোর্সে ভর্তি হয়ে গেছে, ওনাদের বেসিক কোনো ভালো কিছু ছিল না, পরবর্তী সেখানে গিয়ে কোনো কমফোর্টেবল ফিল করে নাই, সারাক্ষণই কোনো কনফিডেন্সও পায় নাই। ঠিক আছে, ওই 2 মাস কোর্স করছে, পরে পরে হতাশ হয়ে চলে গেছে, ভাবতেছে ওনার পক্ষে আসলে কিছুতেই আইএলটিএস কোর্স করা সম্ভব না, বা আইএলটিএসে ভালো স্কোর উঠানো সম্ভব নয়। কিন্তু
উনি যদি এই কাজটা না করে শুরুতে যদি 1 থেকে 1.5 2 মাস একটু পরিশ্রম করে বেসিকটা ঠিক করে নিত, তাহলে কিন্তু উনি একটা ভালো একটা অবস্থান তৈরি করতে হতো আইএলটিএস। বেসিক স্কিলটা তো একটা আহামরি কিছু না যে এটা কিছুতেই সম্ভব না কারো পক্ষে করা, এটা তো খুব ইজি একটা বিষয়। 1 থেকে 1.5 2 মাস একটু এই বিষয়গুলো নিয়ে আপনার প্র্যাকটিস করলে কিন্তু এটা হয়ে যায়। এটা আপনি নিজে বাসায় করতে পারেন, অথবা আপনি ইউটিউব চ্যানেল দেখে দেখে এগুলো শিখে নিতে পারেন, অথবা আপনি কোনো ভাই বাজার অথবা সিনিয়র কেউ থাকলে তাদের কাছ থেকে হেল্প নিয়ে করতে পারেন। তাছাড়াও বেসিকের জন্য কোর্স রয়েছে, আপনি একটা বেসিক কোর্স করে পেলেন না 2 মাসের জন্য, বেসিক গ্রামার অথবা বেসিক স্পোকেন আছে বা ফ্রি হ্যান্ড রাইটিং আছে, এই ধরনের যে কোর্সগুলো সেগুলো আপনি কোথাও থেকে করে নেন 2 মাসের জন্য, তাহলে ভালো হয় না? 2 মাসে আপনি এখানে করলেন, 3 মাস আপনি আইএলটিএস এর জন্য সময় নেন, তো 4-5 মাসে ভালো একটা প্রিপারেশন হলো, আপনার হতাশা হলো না, আপনি বিষয়টাও জেনে গেলেন, ভালো একটা স্কোর নিয়ে আসলেন। কিন্তু এই ভুলটা আপনার কেন করেন আমি জানি না। তা আমি এই জন্য রিকমেন্ড করবো যে আপনার যদি বেসিক স্কিল, আপনি যদি ভালোভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে নাই জানেন, তাহলে আমি বলবো যে আপনি এই আইএলটিএস এ যাবেন না, আপনি আগে এই জায়গাটা ক্লিয়ার করেন, দেন আপনি যান। সেটা আপনার জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনবে। তারপর বলতেছে হচ্ছে কি সেন্টেন্স ডিফিনিশন। আচ্ছা, সেন্টেন্স বলতে কি বুঝি আমরা এটা একটু দেখি। A sentence is a words or group of words that must express a complete idea or sense or meaning, and that may consist of a subject and a verb. সেন্টেন্স হচ্ছে কতিপয় শব্দের সমষ্টি, যেগুলো কি করবে একটা সম্পূর্ণ ধারণা অথবা সেন্স কি করবে প্রকাশ করবে, এবং সেই শব্দগুলো তৈরি হবে কি দ্বারা, কোনো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দ্বারা। Also, it may have an object or an complement, and the words must be ordered properly. এবং এই যে শব্দগুলো থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এটা অবশ্যই একটা অর্ডার অথবা কমান্ড মেনটেন করেই বসবে। ঠিক আছে, এখন চলুন কন্ডিশন অফ বিং সেন্টেন্স। একটা সেন্টেন্স হতে হলে কি কি শর্ত পালন করতে হবে। প্রথম হচ্ছে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট আর কমপ্লিমেন্ট হ্যাভ টু বি এক্সিস্টেড। কোনো একটা বাক্য যদি সঠিক বাক্য হতে হয়, তাহলে সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এগুলো কি করতে থাকতে হবে। যেমন হিয়া স্টুডেন্ট, এখানে কিন্তু দেখেন সাবজেক্ট আছে, একটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আছে, সাবজেক্ট, ভার্ব নেই, যার কারণে কিন্তু এটা সঠিক বাক্য নয়। তারপর হচ্ছে ইজ আ স্টুডেন্ট, এখানে ভার্ব আছে, কমপ্লিমেন্ট আছে, কিন্তু কোনো সাবজেক্ট নেই, যার কারণে এটাও কোনো কিন্তু আপনার কোনো সেন্টেন্স নয়। তারপর হচ্ছে হি ইজ, সে হয়, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু অবজেক্ট বা কমপ্লিমেন্ট নাই, যার কারণে এটাও কিন্তু কোনো সেন্টেন্স নয়, পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়। ইজ আ স্টুডেন্ট হি, এখানে দেখুন ভার্ব আছে, সাবজেক্ট আছে, কমপ্লিমেন্টও বলতে গেলে আছে, সবই আছে, কিন্তু এগুলো কি করছে কারেক্ট অর্ডার মেনটেন করতেছে না, এলোমেলো ভাবে আছে, যার কারণে এটাও কিন্তু কোনো আপনার সেন্টেন্স নয়। তাহলে প্রথম শর্ত হলো সেন্টেন্স হতে গেলে সেখানে কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এগুলো বিদ্যমান থাকতে হবে, এবং সেগুলো অবশ্যই একটা সঠিক কমান্ড অথবা সঠিক অর্ডার মেনটেন করে বসবে সেন্টেন্সে, এলোমেলোভাবে বসলে এটা সেন্টেন্স হবে না। দ্বিতীয়ত শর্ত হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব মাস্ট এগ্রি, সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই এগ্রি করবে, সেগুলো তো থাকবেই, তারপরেও কি হবে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই এগ্রি করবে। যেমন হি গো টু স্কুল, এখানে দেখুন হি সাবজেক্ট, গো ভার্ব অ্যান্ড টু স্কুলটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে সব কিছুই আছে, এবং এটা আপনার কি করছে অর্ডারও মেনটেন করছে, কিন্তু এখানে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু এগ্রি করে না, যার কারণে এটা কিন্তু সঠিক বাক্য নয়। কারণ এখানে যদি মেনটেন করতো তাহলে হি এর সাথে হি গোজ গোজ হতো, কারণ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাহলে এটা হতো কি হি গোজ টু স্কুল, কিন্তু শুধু গো দেওয়ার কারণে এখানে সাবজেক্ট এবং ভার্বকে এগ্রি করে না, যার কারণে এটা কিন্তু সঠিক বাক্য নয়। 3 নম্বর শর্ত হচ্ছে দে মাস্ট মেক সেন্স। এখন আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট সবই রাখলেন, তারপর হচ্ছে আপনার কি হলো এগুলো সঠিক অর্ডারও মেনটেন করলো, এখন দেন সাবজেক্ট এবং ভার্ব এগ্রি করলো, সবই ঠিক হলো, কিন্তু তারপরেও সেটা সঠিক বাক্য হবে না যদি তারা কি করে না, আমাদের সঠিক একটা সেন্স যদি না দেয় বা মিনিংটা যদি একুরেট না দেয়, তাহলে কিন্তু এটা সঠিক বাক্য হবে না। যেমন হি হ্যাজ পার্কড হিজ কার ইন দ্য রিভার, এই বাক্যটার মধ্যে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, দেন আমাদের অ্যাডজেন্ট আছে, সব কিছুই আছে, এবং সেটা অর্ডার মেনটেন করছে, দেন হচ্ছে এটা সাবজেক্ট এবং ভার্ব এগ্রি করছে, তারপরেও কিন্তু এটা সঠিক বাক্য নয়। কেন নয়? কারণ এটার সেন্সটা আমাদের সঠিকভাবে দিচ্ছে না। যেমন হি হ্যাজ পার্ক হিজ কার ইন দ্য রিভার,
বলতেছে সে তার গাড়িটি কোথায়, নদীর মধ্যে পার্ক করছে। নদীতে কখনো কেউ গাড়ি পার্ক করে? এটা অবাস্তব ঘটনা নয় কি? এটা বাস্তবসম্মত কিছু নয়। যার কারণে কিন্তু এটা সব কিছু থাকা সত্ত্বেও এটা কিন্তু সঠিক বাক্য নয়। দেন হি হ্যাজ পার্ক হিজ কার অন দ্য রিভার ব্যাংক। এইটা একটা সঠিক বাক্য আমরা ধরে নিতে পারি, কারণ এটা বলতেছে যে আপনার এখানে সবগুলো উপরে গুণাবলীগুলো আছে এবং এটা একটা সঠিক সেন্স দিচ্ছে। কিভাবে? কারণ সে তার গাড়িটি কোথায় পার্ক করছে? নদীর তীরবর্তী এলাকা, নদীর তীরবর্তী এলাকায় কেউ গাড়ি পার্ক করতে পারে। এটা বাস্তবসম্মত কিছু ঘটনা। হ্যাঁ, যার কারণে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা সঠিক বাক্য হিসাবে ধরে নিতে পারি। এই হচ্ছে আমাদের সঠিক বাক্য তৈরি করতে গেলে এই কন্ডিশনগুলো আমাদের মাথায় রাখতে হয়। তারপর হচ্ছে টু মেক হার সেন্টেন্স ইন ইংলিশ উই নিড টু নো থ্রি থিংস। ইংলিশ সঠিক বাক্য তৈরি করার জন্য আমাদের তিনটা গুণ থাকা প্রয়োজন বা তিনটা জিনিস সম্পর্কে আমার জানা প্রয়োজন। সেগুলো কি? ইউজেস অফ নাউন্স, নাউনের ব্যবহার। নাউন্স বলতে এখানে নাউন, প্রনাউন এবং নাউন ফ্রেজ, এই তিনটাকে আমরা কীভাবে ব্যবহার করব কোনো বাক্যের মধ্যে, এটা সম্পর্কে সঠিক ধারণা আমাদের থাকতে হবে। তারপর হচ্ছে ইউজেস অফ ভার্বস। ভার্বস বলতে এখানে ভার্বস বলতে আমাদের এখানে যে ভার্বগুলো আমাদের সেন্টেন্সের মধ্যে ইউজ করি, যেমন আমাদের হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্বস, কাজেটিভ ভার্বস, আর তারপর হচ্ছে নন ফাইনাল ভার্বস, এবং আদার যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো আমরা কীভাবে বাক্যের মধ্যে ব্যবহার করব সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তারপরে ইউজেস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ, এইগুলো আমরা কীভাবে বাক্যের মধ্যে ব্যবহার করবো সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। কারণ নাউন বলতে নাউন কত প্রকার, ভার্ব কত প্রকার, প্রিপোজিশন কত প্রকার, কি সেগুলো নয়, এগুলোর ব্যবহার বাক্যের মধ্যে এগুলোকে আমরা কীভাবে সঠিকভাবে ব্যবহার করব এই সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তবেই আমাদের পক্ষে সম্ভব হবে ইংরেজিতে সঠিক বাক্য তৈরি করা, আদারওয়াইজ নয়। সো নো মোর নাও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।